কোনোদিনও কি ভেবে দেখেছো, এই যে এত রিয়েল এস্টেট বিল্ডিং তৈরি হয়, এত প্রমোটার নতুন নতুন বাড়ি তৈরি করে, এই সমস্ত কিছু যেসব জায়গার উপর তৈরি হয়, অর্থাৎ যে জমির উপর ভিত্তি করে এই জায়গাগুলো গড়ে ওঠে, সেই সব জায়গা আদৌ কি এই সমস্ত জায়গার তৈরির জন্য যোগ্য? অথবা তুমি আজকের যে বাড়িতে বসবাস করছো, সেই বাড়ির জমিতে কোনো অতৃপ্ত আত্মার অনেক আগে থেকে নজর পড়েনি তো? নমস্কার বাঙালি, আমারও আপনার কিছু সত্য ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। আজকে ঘটনাটা শুনে তোমরা নিজেদের বাড়ির লোককে প্রশ্ন করতে বাধ্য হবে যে তোমাদের বাড়ি তৈরির আগে তোমরা যেখানে বসবাস করছো সেই জায়গায় কি ছিল। শুরু করছি আজকের 134 নম্বর এপিসোড। কিন্তু তার আগে যারা যারা এখনো অবধি এই এপিসোডটাকে লাইক করোনি, অবশ্যই কিন্তু লাইক করতে কেউ ভুলো না এবং সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলটিকে। ঘটনা পাঠে আমি রাজ, শুরু করছি আজকের 134 নম্বর এপিসোড। নমস্কার রাজ, আমার নাম মৃণাল তপাদার। বেড়াবেড়িয়া থেকে ঘটনাটি লিখছি। প্রতিটা মানুষের স্বপ্ন থাকে যে বড় হলে তার নিজের বাড়ি হবে, নিজের গাড়ি হবে এবং সেই বাড়িতে তারা সুখে শান্তিতে ঘর সংসার করবে। আচ্ছা, সকলের কাছে প্রশ্ন, অনেক কষ্টের পর যখন এই স্বপ্নগুলো ধীরে ধীরে পূরণ হতে শুরু করে, তারপর হঠাৎ করে যদি সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তবে ঠিক কেমন লাগে? আজকের তেমনই একটি ভয়ঙ্কর ঘটনা বলতে চলেছি তোমাদের। ঘটনাটি ঘটেছিল আমার নিজের বন্ধুর সাথে। চোখের সামনে একটা জল জ্যান্ত পরিবার কিভাবে ধূলিসাৎ হয়ে যেতে পারে, এটি তারই ঘটনা। তবে এবার তোমাদেরকে ঘটনাটা বলা যাক। 2017 29 মার্চ আমার ছেলেবেলাকার বন্ধু অরিজিৎ অনেকদিন পর আমাকে ফোন করে এবং ফোন করে একটি অতি সুখবর দেয় আমাকে। বলে, ভাই, অনেক দিনের স্বপ্ন এবার পূর্ণ হতে চলেছে, এবার ভাই নতুন বাড়ি কিনছে। কথাটা শুনে যতটা না অবাক হয়েছিলাম, তার থেকে বেশি আমি খুশি হয়েছিলাম। অরিজিৎ ফোনে এটাও বলেছিল যে জমি ও বাড়ি সম্পূর্ণটাই একসঙ্গে কিনেছে। তবে প্রথম দিন যেদিন ওর বাড়িতে গিয়েছিলাম, একটু অবাক হয়েছিলাম। মধ্য অঞ্চল থেকে জায়গাটা ভীষণ ভেতরের দিকে, অর্থাৎ চারিদিকে জলা জমি, মাঝখানে অরিজিতের বাড়ি। যা অবস্থা দেখেছিলাম, খুব টেনে যদি বৃষ্টি হয় যে কোনো সময় রাস্তায় জল উঠে যাবে। অরিজিতের সাথে কথা বলে যতদূর বুঝলাম, জায়গা ও বাড়িটা মধ্য অঞ্চল থেকে কিছুটা ভেতরের দিকে হওয়ার কারণে প্রচণ্ড জলের দামে অরিজিৎ জায়গাটা পেয়ে যায়। এবং এও শোনা গেছে যে কিছু বছর পর এই সম্পূর্ণ জায়গাটি একটি সম্পূর্ণ উন্নত জায়গায় পরিণত হতে চলেছে। অর্থাৎ বড় বড় প্রমোটাররা এখানে জায়গা কিনে ফ্ল্যাট ও বাড়ি তৈরি করবে এবং রাস্তাঘাটও ভালো হয়ে উঠবে। এখন যে দামে অরিজিৎরা কিনেছে, সেই সময় জায়গার দাম তখন আরও 4 গুণ হবে। সেই অনুযায়ী অরিজিৎ সত্যি অসাধারণ একটা কাজ করেছে। জায়গাটা একটু নিস্তব্ধ হলেও আমাদের মতো খোলামেলা জায়গায় মানুষদের প্রচণ্ড পছন্দ হবে। গৃহপ্রবেশের পর প্রায় 1 মাস থেকে 2 সপ্তাহের মধ্যেই আমরা আবারও একে অপরের থেকে দূরত্বে যেতে শুরু করি। মানে, ওর কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ে আর আমিও আমার ব্যবসায় ঢুকে পড়ি। মাঝে মাঝে রাস্তাতে দেখা হতো, তবে সেইভাবে কথা বলা হচ্ছিল না। হঠাৎই প্রায় 3 মাসের কাছাকাছি অরিজিতের কোনো খোঁজ নেই। রাস্তাতে দেখা হতো না এবং ফোন করলেও তাতে তার কোনো উত্তর পাওয়া যেত না। একদিন আমার দোকান তাড়াতাড়ি বন্ধ করে মনে হলো অরিজিতের বাড়িতে একবার ঘুরে আসা দরকার। অনেকদিন হয়েছে ওর সাথে না কথা হয়েছে না দেখা হয়েছে, কি খবর বা হঠাৎ করে কি বা হলো, এই ভেবে রওনা হলাম অরিজিতের বাড়ির উদ্দেশ্যে। বাড়ির সামনে গিয়ে দেখলাম প্রথম দিনে আসা সেই অরিজিতের বাড়ি আর এই অরিজিতের বাড়ির মধ্যে বিস্তর ফারাক। এ কি অবস্থা বাড়ির!
বাড়ির সামনের ময়লা পুরো আস্তরণ জমেছে। বাড়ির সামনের লাগানো টবের গাছগুলো শুকিয়ে কাঠ হয়ে পড়ে আছে। দেখে মনে হচ্ছে যেন কত জন্ম ধরে বাড়ির সামনে কেউ পরিষ্কার অবধি করেনি। বাড়ির বাইরে থেকে চিৎকার করলাম, অরিজিৎ, এই অরিজিৎ, কোথায় রে? ঘরের ভেতর থেকে একটা ভীষণ শুকনো তবে চেনা গলার আওয়াজ পেলাম, কে? মিনু এলি নাকি? ঘরের ভেতর থেকে যে ভদ্রলোক বাইরে বেরিয়ে এসেছিল তাকে দেখে যে কেউ অনায়াসে পাগল বলে চিহ্নিত করে দেবে। অরিজিৎ, কি অবস্থা করেছিস নিজের? এ কি অবস্থা? কি হয়েছে? এরপর সমস্ত ঘটনাটা অরিজিতের মুখে আমি জানতে পারি। ও ঠিক যেইভাবে আমাকে বলেছে ঠিক সেইভাবেই বলার চেষ্টা করলাম। গৃহপ্রবেশের 2 সপ্তাহ পরে থেকেই শুরু হয় এইসব। একদিন 6টার সময় কাজে থেকে ফিরেছি প্রতিদিনের মতনই। বাড়িতে ফিরে অনেকবার বেল দেওয়ার পরও দেখলাম কেউ দরজা খুলছে না। তখন মা গিয়েছিল বড় দাদুর বাড়ি। আরও 3 থেকে 4 বার ডাক দেওয়ার পর যখন দেখলাম ভেতর দিয়ে কারোর খবর আসছে না, তখন দরজায় একটু ধাক্কা দিতেই দেখলাম দরজাটা খুলে গেল। ভেতরে গিয়ে তোর বৌদিকে ডাকও দিলাম, সুপ্রিয়া, সুপ্রিয়া, আরে ঘর অন্ধকার করে রেখেছো কেন? আরে সন্ধে হয়ে গেছে, আলো জ্বালাওনি কেন এখনো? কোনো উত্তর পেলাম না। শেষে আমি নিজেই তাড়াহুড়ো করে গিয়ে সমস্ত ঘরের আলো জ্বালিয়ে দিই। তবে তোর বৌদিকে খুঁজে পেলাম না। অনেকবার ডাকাডাকি করার পরও যখন তোর বৌদির কোনো সাড়া পেলাম না, তখন খুঁজতে খুঁজতে ছাদে গিয়ে তাকিয়ে দেখলাম তোর বৌদি অমন অন্ধকারের মধ্যে সম্পূর্ণ চুল খুলে ছাদে ঘোরাঘুরি করছে। উপরে উঠে তোর বৌদিকে বললাম, কি গো, এই অন্ধকারে কি করছো? তার উপর আবার চুল খোলা, চলো ঘরে চলো। এই কথার কোনো উত্তর এলো না, বুঝলি। উল্টে দেখলাম তোর বৌদি চুপচাপ আমার দিকে না তাকিয়ে নিচে চলে যায়। আমিও পেছন পেছন নিচে চলে গেলাম। তারপর হাত মুখ ধুয়ে কলতলা থেকে আবার ঘরে ঢুকেছি। আবারও দেখলাম তোর বৌদি ঘরে নেই। ডাকাডাকি করতে করতে যখন ঘরে পেলাম না, আবারও ছাদে গিয়ে দেখলাম তোর বৌদি ছাদের অর্ধেক পাঁচিলটার উপরে উঠে ঠিক নিচের দিকে ঝুলে দাঁড়িয়ে আছে। প্রচণ্ড ভয় পেয়েছিলাম জানিস। দৌড়ে গিয়ে তোর বৌদিকে ধরলাম। তোর বৌদিকে ধরতেই অজ্ঞান হয়ে যায়। বুঝতে পারিনি কি হয়েছিল তোর বৌদির, জানি না। তারপর না তোর বৌদির আচরণ প্রচণ্ড অদ্ভুত হতে শুরু করে, প্রচণ্ড অদ্ভুত। জানি না তোকে আমি কি করে বোঝাবো। আমার মনে হচ্ছিল যে সুপ্রিয়া যেন সুপ্রিয়ার মধ্যেই নেই, ওই যেন অন্য মানুষ, আমি মানুষকে চিনিই না। আমি বললাম, কেন, এমন কি হয়েছিল? জানি না রে, ধীরে ধীরে না আমার সঙ্গে কথা বলাও বন্ধ করে দেয়। শুধুমাত্র চুল খুলে প্রত্যেক দিন, দিন নেই রাত নেই, ছাদে চলে যেত। কথায় কথায় বলতো ওদের না প্রচণ্ড কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে ওদের, প্রচণ্ড কষ্ট হচ্ছে ওদের। অনেক জিজ্ঞাসা করেছি যে তুমি কাদের কথা বলছো, কার কষ্ট হচ্ছে? কোনো উত্তর পাইনি। যতবার জিজ্ঞাসা করেছি ততবারই যেন আমাকে দেখে চমকে উঠেছে। চমকে উঠে বলতো, কই, আমি তো কিছু বলিনি। এই তো এমনই একদিন রাতের বেলা হঠাৎ করে একটা প্রচণ্ড কান্নার শব্দে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে এদিক ওদিক তাকিয়ে দেখলাম তোর বৌদি আমার পাশে নেই। ঘরের লাইট জ্বালাতে দেখলাম তোর বৌদি ঘরের এক কোনায় মাথা নিচু করে বসে কী সব বলে চলেছে। 2-1 বার দূর থেকে ওকে ডাক দিলাম, কিন্তু সাড়া পেলাম না। তবে ওর বিড়বিড় করে কথাবার্তাগুলো এবার যেন আমি একটু বুঝতে পারছিলাম। ওর ওর গলার আওয়াজ শুনে না আমার কোনোভাবেই মনে হচ্ছিল না ওটা কোনো মহিলার আওয়াজ, জানিস তো। ভীষণ ভয়ঙ্কর গলা, বারবার বলছিল, পারবি না, পারবি না।
তুই তো জানিস বল, ছোটবেলা থেকে আমি ভূত প্রেতে একটু বেশি বিশ্বাস করি। সে রাতে কোনো ক্রমে ওকে নিয়ে ঘরের মন্দিরে হাত পা বেঁধে রাখলাম। পা না বাঁধলে যখন তখন ও ছাদে চলে যাচ্ছিল, যখন তখন মনে হচ্ছিল ছাদ থেকে লাফ দেবে, কোনোভাবে ধরাই যাচ্ছিল না ওকে। কোনো ক্রমে সেই রাতটা কাটালাম। পরের দিন সকাল হতে না হতেই আমাদের চারমাথা মোড়ের যে কালী মন্দিরটা আছে, ওখানকার পুরোহিত মশাইকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলি। উনি তখন ওনার জানাশোনা একজনকে পাঠায় আমার সাথে। তবে তবে হয়তো দেরি হয়ে গেছিল, আমার বাড়ি আসতে। সুপ্রিয়া, বাড়িতে এসে দেখলাম সুপ্রিয়া গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। কথা শুনে কি বলবো আর বুঝতে পারলাম না। আমি কিছু বলতে যাবো, ঠিক তখনই আবারও অরিজিৎ আমাকে থামিয়ে কাঁদো কাঁদো অবস্থায় বলল, সুপ্রিয়ার শেষ কাজ হয়ে যাবার পর এই তান্ত্রিক বেশ কদিন আমার সঙ্গে ছিল। দিন আমার বাড়ি থেকে উনি কি সব গণনা করে বলেছিলেন, এই ভিটে নাকি ভালো না, এই ভিটের উপরে দুটো প্রেত আত্মার নজর আছে, ভালো না এই ভিটে। এই ভিটে কাউকে বাঁচতে দেবে না। আমার বউটাকে খেয়েছে, যদি আমি না যাই হয়তো আমাকেও খাবে। আর এই জায়গার উপরেই আমরা থাকছি বলে হয়তো সুপ্রিয়াকে মেরে ওদের রাগ মিটিয়েছে। আমি একটু ভেবে বললাম, আচ্ছা এইসব ভূত প্রেত তো নাও হতে পারে, মানে সুপ্রিয়ার তো হয়তো কোনো রকম মানসিক সমস্যা ছিল, তুই হয়তো জানতিস না, জানার চেষ্টা করেছিলিস। এই কথা শুনে অরিজিৎ যেভাবে কথাটা আমাকে বলল, আমি এরপর আর কিছুই বলতে পারলাম না। অরিজিৎ বলল, না না না, এ হতে পারে না, তুই দেখিসনি, ওই চোখ আর অমন বিভৎস গলা স্বর, ও আমি কখনো ভুলবো না, পারলাম না রে, আমি ওকে রাখতে পারলাম না, আমি ওকে রাখতে পারলাম না। কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। আজকের ঘটনাটা ঠিক যতটা ভৌতিক ছিল, ঠিক ততটাই ইমোশনালও ছিল। একজন নিজের প্রিয় মানুষকে হারানোর কষ্টটা, একটা নিজের প্রিয় মানুষকে হারিয়ে ফেলার যে কতটা কষ্ট, হয়তো এই ঘটনার মধ্যে আমরা ফিল করতে পেরেছি। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, এই ঘটনাটা আমাকে যিনি লিখে পাঠিয়েছেন, তিনি বলেছিলেন যে ঘটনাটা যদি তোমার মতন করে, মানে আমার মতন করে তোমাদেরকে শোনাতে পারি, অর্থাৎ গল্পের মতন করে স্ক্রিপ্ট ওয়াইজ যদি তোমাদেরকে আমি শোনাতে পারি, তবে উনি এবং ওনার বন্ধু দুজনেই খুশি হবেন। জানি না কত কি করতে পেরেছি। যদি ঘটনাটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বলো। আর প্লিজ, নতুন যারা বাড়িঘর তোর কিনছো বা নতুন যারা যাই কেনো, প্লিজ একটু দেখে শুনে কেনো, একটু জেনে বুঝে কেনো, এটাই আর কিছু না। কারণ ওই কথায় আছে না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আমি বলছি না সব জায়গাতেই এরকম বা সব জায়গাতে এরকম, আমি কিছু বলছি না, আমি জাস্ট বললাম যে কিছু কিছু সময় বা কিছু কিছু জিনিস এমন হয়ে যায় না, হয়তো আমাদের হাতে থাকে না, বাট তবুও আমাদের সাবধানে চলাটাই আমাদের জন্য শ্রেয়। তাই যাই হোক, এতটাই। তোমরাও আমাদেরকে ঘটনা পাঠাতে পারবে। ঘটনা কিভাবে পাঠাবেন, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অর্থাৎ prejoni49@gmail.com তোমরা আমাদেরকে ঘটনা পাঠাতে পারো। আমি ফিরছি পরের বৃহস্পতিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।